দুটো ঘটনাই ঘটেছে বিএনপি সরকারের আমলে। আর আমাদের অধিকাংশ রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হয় মারা গেছেন অথবা অপসারিত হয়েছেন জিয়া সরকারের আমলে, জিয়ার আমলে একবার সাইম সাহেব এবং এরশাদ আমলে একবার আহসানুদ্দিন সাহেব। তো সেইভাবে বিচার করলে যে রাষ্ট্রপতি বাংলাদেশে যারা হচ্ছেন এরপর যিনি আসবেন তিনি হয়তো বিএনপি পার হয়েও পরবর্তী সরকারের আমলে আসবেন, কিছুদিন হয়তো থাকবেন, অথবা নতুন সরকার এসে অল্প দিনের মধ্যে তাকে বিদায় করে দেবেন। রাষ্ট্রপতি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হলেও দেখা যাচ্ছে যে আমাদের গণতন্ত্র এতই শক্তিশালী যে আগে নির্বাচিত রাষ্ট্রপতিকে সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাবেক রাষ্ট্রপতি সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আজকে বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। যেহেতু উনি সাবেক হয়েছেন উনি আরও কয়েকদিন থাকতে পারতেন, কিন্তু গতকালকে পদত্যাগ করেছেন, আজকেই চলে গেছেন বঙ্গভবন ছেড়ে উনি গুলশানে নিজের যে ফ্ল্যাট আছে সেখানেই উঠেছেন। এটা একটা খবর। পাশাপাশি আমরা গত দুদিন ধরে এই রাষ্ট্রপতির বিদায়ের পর কি হতে পারে, বিদায় কেন হলো এগুলো তো আলোচনা হচ্ছিলই, বিদায়ের পর কি হতে পারে এটা নিয়ে নানাভাবে নানাজন আলোচনা করছেন। আপনারা জানেন দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী এবং এনসিপি শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন, তাকে বিদায় করতে হবে এরকম দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দাবি করেছেন, এবং বিএনপি সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখনও দাবি করেছেন, এবং সংসদের প্রথম অধিবেশনে যখন রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন সেই ভাষণ তারা শুনবেন না বলে সেটা বয়কট করেছেন। তার মানে রাষ্ট্রপতিকে একটা মুহূর্ত সহ্য করার মতো ধৈর্য এবং মানসিকতা আমরা জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে দেখিনি। সেক্ষেত্রে যখন নাকি রাষ্ট্রপতি বিদায় হয়ে গেলেন, পদত্যাগ করলেন, তখন তারা অবশ্যই উল্লসিত ছিলেন, এবং এনসিপির কোনো নেতাকে এমনও বলতে শুনলাম যে তারা বিএনপি সম্পর্কে বললেন যে বিএনপি সব কিছুই বোঝে, একটু পরে বোঝে, দেরিতে বোঝে। আবার কেউ বলতে শুরু করলেন যে বিএনপি পানি ঘোলা করে খেতে পছন্দ করে, কাজে একটু দেরিতে তাকে সরিয়ে দিল। দেখুন, আমি বরাবর যে কথাটা বলেছিলাম, আগেও বলতাম এখনও বলি, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র কিন্তু একটা দলের উপর নির্ভর করে না। গণতন্ত্র একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন, একটা প্রাতিষ্ঠানিক চেহারা থাকে গণতন্ত্রের। নির্বাচিত যিনি হন, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, এই পদটা হলো নির্দলীয় পদ। কোনো দলীয় ব্যক্তি দল থেকে পদত্যাগ না করে রাষ্ট্রপতি হতে পারেন না। এটি হলো নিয়ম যে আপনাকে আগে দল থেকে পদত্যাগ করতে হবে, যে আমি দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তারপর উনি রাষ্ট্রপতি পদে দাঁড়াবেন এবং উনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, যে প্রক্রিয়ায় হয় সংসদ সদস্যদের ভোটে। কিন্তু যখন উনি রাষ্ট্রপতি হবেন তখন আর উনি কোনো দলের থাকবেন না, উনি পুরো দেশের হবেন, পুরো জনগণের হবেন। রাষ্ট্রপতি কিন্তু সরকারের অংশ নয়, বাট রাষ্ট্রপতি অ্যাবাভ দ্য গভর্নমেন্ট। রাষ্ট্রপতির পদটা সরকারের উপরের পদ, সরকারি কোনো পদ না কিন্তু এটা। তো যে কারণে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি হবেন উনি কোনো দলের প্রতি অনুগত থাকবেন না, উনি কোনো সরকারের প্রতিও অনুগত থাকবেন না। এটাই হলো তাত্ত্বিক অবস্থান, কাগজে কলমে এভাবে রাষ্ট্রপতির পদটাকে নির্ধারণ করা হয়। তো রাষ্ট্রপতি যিনি হবেন তিনি সেরকমই থাকবেন, কিন্তু সেটা কি সম্ভব হয় আমাদের দেশে? হয় না। আমরা বারবার দেখেছি যে রাষ্ট্রপতি পদটাকে নানাভাবে অপদস্থ করা হয়, রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকম কথাবার্তা বলা, রাষ্ট্রপতি পদটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় সংবিধান অনুযায়ী। সবসময়ই আপনি ৭২ সংবিধানকে বাতিল করেন, নতুন যে সংবিধান করবেন সেখানেও দেখবেন এই রাষ্ট্রপতি পদটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে রাষ্ট্রপতি যখন দায়িত্বে থাকেন ওই সময় উনি যা যা কাজ করবেন তার কোনো কাজ নিয়ে আপনি আদালতে যেতে পারবেন না। রাষ্ট্রপতিকে এই ছাড়টা দেওয়া হয়, রাষ্ট্রপতির কোনো কাজ দিয়ে কেউ আদালতে দ্বারস্থ হতে পারবে না, তার বিচার চাইতে পারবে না। সেটাকে আমরা মানি, আমরা প্রতিনিয়ত এটাকে লঙ্ঘন করি।
এবং লঙ্ঘন করার মাধ্যমে আমরা এক ধরনের গণতন্ত্র খুঁজি, আমরা বলার চেষ্টা করি যে এটাই নাকি প্রকৃত গণতন্ত্র। এরকম দৃশ্য আমরা দেখেছি, এর আগেও দেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য এই হাসনাত আবদুল্লাহরা ওনারা রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে গিয়েছিল, আন্দোলন করেছিল তাকে সরিয়ে দেবে। অভিযোগ ছিল উনি স্বৈরাচারের ফ্যাসিস্টের দোসর এই হিসাবে। হতেও পারে, অবশ্যই উনি শেখ হাসিনার সরকার দ্বারাই নির্বাচিত ছিলেন, শেখ হাসিনার পক্ষের লোকই ছিলেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেদেরকে সবসময় দাবি করত যে তারা একটা সাংবিধানিক সরকার, মানে তারা সংবিধান অনুযায়ী চলছে। এখন এই সাংবিধানিক সরকারের যাত্রাকে অব্যাহত রাখার জন্য যদি রাষ্ট্রপতির সহযোগিতা না পাওয়া যেত তাহলে কিন্তু আসলে সমস্যা হতো। যেমন ধরুন শেখ হাসিনার বিদায়, উনি পদত্যাগ করেছেন কি করেননি, সংসদ ভেঙে দেওয়া, নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, এই সবই কিন্তু রাষ্ট্রপতির হাত দিয়ে হয়েছে। এবং তারপরে যে নির্বাচনটা হলো, এই নির্বাচন করা এবং তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 133টা অধ্যাদেশ জারি করা, এই সবগুলি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা হয়েছে অথবা রাষ্ট্রপতির নামে হয়েছে। তো এগুলি কোনোটা করার ক্ষেত্রেই কিন্তু উনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্তে উনি কিন্তু কোনো ধরনের বিরোধিতা করেননি। করলে পারতেন, অন্ততপক্ষে ডিলেতে করতে পারতেন, উনি কিছুই করেননি, সবগুলি মেনে নিয়েছেন এবং নির্বাচন হতে দিয়েছেন। নির্বাচনের পর নতুন সরকারকে শপথ নেওয়ানো এবং সংসদ শুরু করে দেওয়া, এই সবগুলি কাজ উনি যখন যে সরকার ছিল তাদের মতো করেই করেছেন। তার মানে সংবিধানে রাষ্ট্রপতিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সব কাজ করবেন, উনি তাই করেছেন। প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা ওদের পরামর্শ অনুযায়ী উনি সব কাজ করেছেন। তাহলে বিরোধটা কোথায়, কোন জায়গাটা করেননি? কেন ওনার ওপর আপনারা ক্ষিপ্ত হলেন? ক্ষিপ্ত হলেন এ কারণে যে উনি হাসিনার আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এটা হতে পারে উনি বলতে পারতেন, হয়তো বলা হচ্ছে যখন শেখ হাসিনা আপনার জুলাইয়ে আন্দোলনের সময় নির্বিচারে হত্যা করেছে, সেই সময় উনি কেন বাধা দেননি। কিন্তু প্রশ্ন হলো, ওনার কি বাধা দেওয়ার মতো কোনো সাংবিধানিক ক্ষমতা ছিল কিনা? এটা ভাবুন আপনারা। অনেকেরই ছিল না। যিনি আইজিপি ওনার কি ছিল, যিনি পুলিশের কনস্টেবল তার কি ছিল? এগুলো কিন্তু আলাদা আলাদা করে ধরলে আপনি অনেক কিছু ধরতে পারেন, কিন্তু সব মিলিয়ে যদি ধরেন তাহলে কার হাতে কতটুকু ক্ষমতা ছিল ওই সময়? তারপরেও আমরা তো দেখছি যে স্বৈরাচারের দোষর নাম দিয়ে অনেকের নামে মামলা হচ্ছে, অনেক সাংবাদিকের নামে মামলা হচ্ছে, অনেক বুদ্ধিজীবীর নামে মামলা হয়েছে, অনেক শিক্ষাবিদের নামে মামলা হয়েছে, অনেক শিল্পী সাহিত্যিকের নামে মামলা হয়েছে যে তারা নাকি হাসিনাকে উৎসাহ দিয়েছে এই অপকর্মগুলি করার জন্য। শেষ পর্যন্ত এগুলো ধোপে কতটুকু টিকবে আমি জানি না। এখন আমরা শুনছি যে রাষ্ট্রপতির নামেও নাকি সেরকমভাবে মামলা হবে। কারণ প্রশ্ন হচ্ছে সেই মামলাগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে। ওই যে আমি একটু আগে বললাম যে যতদিন উনি রাষ্ট্রপতি থাকবেন ওই সময়ে উনি যা যা কিছু করবেন সে ব্যাপারে আপনি কোনো আদালতের দ্বারস্থ হতে পারবেন না। এটা আমাদের সংবিধানের 51 অনুচ্ছেদে এই জিনিসটা স্পষ্ট করে বলা আছে। আপনি যদি খুঁজেন যে 51 অনুচ্ছেদে আসলে কি আছে, সেখানে আপনারা দেখবেন এই জিনিসটাই। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যখন তার কার্যভার পালনকালে বা কার্যভার পালনের উদ্দেশ্যে সম্পাদিত বা সম্পাদন করিয়াছেন বলিয়া অভিপ্রেত কোনো কার্য সম্পর্কে কোনো আদালতের নিকট জবাবদিহি করিতে বাধ্য হইবেন না। মানে যখন উনি রাষ্ট্রপতি ছিলেন এই সময়ের কোনো কাজ নিয়ে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না। তাহলে ওনাকে আপনি দোষরটা বলবেন কীভাবে? রাষ্ট্রপতি হওয়ার আগের কাজ দিয়ে হতে পারে, সেটাও হতে পারে। রাষ্ট্রপতি হওয়ার আগে উনি যা কাজ করেছেন সেটা নিয়ে আপনি অবশ্যই মামলা করতে পারেন। তাহলে সেটা এতদিনও তো করতে পারতেন, এতদিন তো করেননি। তো যাই হোক, এখন কী হবে? এর মধ্যে আমরা শুনলাম যে রাষ্ট্রপতি উনি বলেছেন যে এই যে বর্তমান সরকার অমুক তমুক যেগুলো হয়েছে এটা তো আসলে উনিই করেছেন, এবং সেই হিসেবে উনি বলেছেন যে আমি তো প্রাউড ফিল করি যে আমি এই নির্বাচনটা দিয়েছি, আমি অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়েছি, কাজে আমি তো মনে করি আমি প্রাউড ফিল করি।
তো উনি আসলে প্রাউড ফিল করতে পারেন কিনা সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক তৈরি হতে পারে। কিন্তু আমরা বাস্তবতা যেটা, আমি বাস্তবতা একটু ফিরে আসি, তারপরে বলি আপনাদেরকে। বাস্তবতাটা হলো ওনাকে পদত্যাগ করতে হয়েছে। উনি যাদেরকে নির্বাচন দিয়েছেন, নির্বাচনের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গেও কিন্তু 5 মাস ছিলেন, বিএনপির সঙ্গে 5 মাস বিএনপির মতো করেই ছিলেন। মানে বিএনপির একজন রাষ্ট্রপতি হলে, বিএনপি যদি দলীয় কোনো লোককে রাষ্ট্রপতি নির্বাচন করতেন তাহলে তিনি যে আচরণটা করতেন, আমার ধারণা শাহাবুদ্দিন সাহেব তার চেয়েও বেশি কিছু করে বিএনপির নিকটস্থ হওয়ার জন্য চেষ্টাও করেছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, ওনাকে চলে যেতে হচ্ছে। এবং এতেও অনেকে অবাক হননি, আমি নিজেও অবাক হইনি। কারণ আমি যদিও ধারণা করেছিলাম হয়তো বা ওনাকে ওনার মেয়াদ পর্যন্ত থাকতে দেওয়া হবে, সেটা হয়নি। এতে আমি অবাক হইনি কেন? এই কারণে আমি বলি আপনাদেরকে, বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত যত রাষ্ট্রপতি হয়েছে, মেয়াদ পূর্ণ করতে না দেওয়ার ইতিহাস কিন্তু বিএনপিরই বেশি। আমাদের অনেক রাষ্ট্রপতি যারা মেয়াদ পূর্ণ করতে পারেননি, তারা কেউ নিহত হয়েছেন অথবা অভ্যুত্থানের মাধ্যমে গেছেন।